জুলাই গণ অভ্যুত্থানে শহীদ অনেকের পরিচয় মেলেনি আজও। ১২৭টি কবরের মরদেহ শনাক্ত, আদালতের নির্দেশের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভোট কারচুপি ও ছাত্র আন্দোলনে হত্যায় অভিযুক্ত আনসার বাহিনী ঢেলে সাজানোর চেষ্টা, নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার তাগিদ। কুমিল্লার লালমাই পাহাড় কেটে তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা, 10 বছরের মধ্যে অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কা। জলাধার বনাঞ্চলের অভাব সহ নানা কারণে কমছে পাখির সংখ্যা, বিলুপ্ত অনেক প্রজাতি, জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হওয়ার তাগিদ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থানে ১২৭টি কবরের সন্ধান মেলার পর মরদেহগুলোর ডিএনএ টেস্টের দাবি ওঠে। গণকবর শনাক্তে আইনি লড়াই করার কথাও বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আদালতের নির্দেশনা পেলেই মরদেহ শনাক্তের কাজ শুরু হবে। এমন প্রেক্ষাপটে সব শহীদের পরিচয় দ্রুত শনাক্ত ও গণহত্যার সুষ্ঠু বিচার দাবি করছে ভুক্তভোগী পরিবারগুলো। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। গুলি করতেছে। জুলাইয়ের শুরু থেকে আগস্টের 5 তারিখ চরম রাষ্ট্রীয় নিপীড়নে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেক পরিবার। কোনো পরিবার নিহত স্বজনদের সন্ধান পেলেও কেউ বা এখনো খুঁজছেন হন্য হয়ে। তাদেরই একজন নার্জিয়া আক্তার ও তার সন্তান মুহাম্মদ রাইয়ান। 4.5 মাস ধরে হৃদয়ের ক্ষত চেপে স্বামী ও বাবাকে খুঁজছেন তারা। যাদের স্বজনরা হারা হয়েছে তারা একমাত্র বুঝে তাদের পেইন কি, তাদের কষ্টটা কোন পর্যায়ে। আমার বাবা গেছে, আজকে আমি বুঝতেছি যে আমার পেইন আমার কোন। তার স্বজনের জুলাই আগস্টে ঘটা হত্যাকাণ্ডের শিকার স্বজনহারা এই পরিবারটির দাবি, রায়ের বাজার এই বুদ্ধিজীবী কবরস্থানের এই জায়গাটিতেই গণকবর দেওয়া হয় তাদের পরমাত্মীয়কে। পরিবারটি দাবি করছিল 18ই জুলাই রাজধানীর গোলাপবাগে আন্দোলন চলাকালে পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও যুবলীগ কুপিয়ে হত্যা করে রফিকুল ইসলামকে। পরবর্তীতে হাসপাতাল থেকে মর্গ কিংবা ময়লার ভাগাড়ে খোঁজাখুঁজির পর আঞ্জুমান মফিদুলের মাধ্যমে খোঁজ মেলে বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে এসে আমার লাশটাও সঠিকভাবে আমি বলতে পারতেছি না যে এইটা আমার স্বামীর কবর। আজকে এখানে আসি শুধু তীর্থে কাকের মতন তাকাই থাকি। সরকারের কাছে দাবি একটাই যে আপনার অতি দ্রুত সম্ভব স্পেসিফিক একটা দিনের ভিতরে ডেকে তাদের ডিএনএ টেস্ট করে তাদের স্বজনের লাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া। পরিবারটি যখন গণকবরের কথা বলছে তখন আমরা এই কবরস্থানের মসজিদের ইমামের কাছে জানতে চাই ঘটনার সত্যতা নিয়ে। জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 বা 10 তারিখের এর মধ্যে 81টা কবর শনাক্ত করা হয়েছে, কিন্তু গ্যাঞ্জামের সময় সম্ভবত 60 থেকে 65টা আঞ্জুমান লাশ নিয়ে আসছে আর কি। 5 তারিখের পরে কি আসছে এখানে? আগস্ট মাসে। হ্যাঁ, এটা তো ওই নোট খাতায় আছে আর কি। ইমামের কথার সূত্র ধরে আঞ্জুমান মফিদুলের মুখপাত্রের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মেলেনি সদুত্তর। আপনি অফিসে আসছেন? ওই দিন যে সাংবাদিকরা আসছিল তারা আসছিল, আপনি তো কথা বলুন ওই এখন টিভি। ঠিক আছে, আমাদের কথা বলা যাবে। কথা বলুন। হ্যালো কামরুল ভাই, এটা তো আপনার আমাদের যিনি দাফন সেবা অফিসার আছে তার সাথে কথা বলতে হবে।
ঠিক আমি আছে? হচ্ছে ওনার কাছ থেকে আপনার নম্বরটা নিয়েছি। উনি তখন আমাকে বলেছেন এখানের স্পোক পার্সন হচ্ছেন আপনি। তার তথ্য আমার কাছে পেলে তো আমি বলতে পারবো না, আর আমি তো এখন অসুস্থ। যারা প্রথম এই গণকবরের সন্ধান দেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন 127টি কবরের সন্ধান পেয়েছেন তারা। ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ শনাক্ত করে পরিবারগুলোর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর সাথে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবার কথাও বলছেন তরুণ নেতারা। যারা নিহত হয়েছেন তারা শহীদ, তাই তাদেরকে চিহ্নিত করে তাদের লাশকে সসম্মানে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এটা আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়িত্ব। আমরা একটা পেপারস রেডি করছি, যার ভিত্তিতে আমরা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দপ্তর আছে এবং পুলিশ হেডকোয়ার্টার্স সব জায়গায় আমরা এই কিটগুলো ডকুমেন্টস এবং কাগজগুলো প্রেরণ করব। এদিকে ডিএনএ স্যাম্পলিং করার জন্য আদালত থেকে নির্দেশনা আসার অপেক্ষায় আছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন প্রশ্ন হচ্ছে যে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে বলে কোনো জায়গায় যদি চিহ্নিত করা হয় এবং যদি আইন প্রয়োগকারী সংস্থা সেই ক্ষেত্রে বাদী মামলা করে আদালত থেকে আদেশ আসলে সেই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোড হচ্ছে স্যাম্পলটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা মাত্র। দ্রুত সময়ের মধ্যে কবরগুলো চিহ্নিত করে পরিবারের কাছে মরদেহগুলো ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সুষ্ঠু বিচারের প্রত্যাশা ভুক্তভোগীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কাজ সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন, অথচ বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযোগ রয়েছে বিগত 3টি জাতীয় নির্বাচনে ভোট কারসাজিতে সহযোগিতা করেছে এই বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারা গুলি আর গণঅভ্যুত্থান শেষে প্রতিবিপ্লবের অভিযোগের তীরও এই বাহিনীর দিকেই। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে সেটাই খুঁজে দেখেছেন লিখন শেখকে সাথে নিয়ে আরিফ হোসেন। খালি রিকশা, খালি অটো, খালি সিএনজি, গেটের বাইরে চলে যান। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছে আনসার সদস্য বিক্রম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলাও তাদের দায়িত্ব। ঢাকা মেডিকেলে আমরা প্রতিটা ওয়ার্ডে যেখানে মনে করেন রোগীরা থাকে তাদের নিরাপত্তা দেই এবং বাইরে পার্কিংয়ে যেমন আছে গাড়ি ঘোড়া এগুলা সবগুলা ছড়িয়ে দেই। আর কি কাজ করেন তারা? রোগী তাকে কোথায় ভর্তি করতে হবে, কোথায় সে যাবে, কোথায় গেলে তার সুবিধাটা পাবে, এই তথ্যটা আমরা প্রদান করে থাকি। হাসপাতাল ও রোগীর নিরাপত্তার ভার তাদের উপর হলেও সুযোগ সুবিধা কেমন? নতুন বাংলাদেশে চাওয়া পাওয়াই বা কতটুকু পূরণ হলো? যারা আন্দোলন করছে এরা দেখা যায় কিছু লোক ফ্রিজ করছিল, এগুলো কিছু লোক আসছে এবং কিছু লোক এখনো আছে ফ্রিজ অবস্থায়। আমাদের রেশপতা বাতিল হয়েছে। ডিজিজ মহোদয় স্যার আশ্বাস দিচ্ছে আমাদের সামনে আরও বেতন বৃদ্ধি করবে, রেশন বৃদ্ধি করবে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর ইতিহাসের শুরুটা 1948 সাল থেকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব জায়গায় ছিল আনসারের গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ শেষ 15 বছরে এই ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভোট কেন্দ্রে কারচুপির সহায়তা থেকে শুরু করে আন্দোলন দমনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এই বাহিনী। 2014, 2018 ও 2024-এর নির্বাচনে ভোট কারচুপিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে সহায়তা করার অভিযোগ ছিল এই বাহিনীর বিরুদ্ধে। এছাড়া ভোটকেন্দ্র দখল হচ্ছে দেখেও নিশ্চুপ থাকারও অভিযোগ ছিল। সবথেকে বড় অভিযোগ ছাত্র জনতার আন্দোলন থামাতে গুলি নিক্ষেপ। অভিযোগ রয়েছে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও প্রতিবিপ্লবের চেষ্টা করেছে এই বাহিনী। চাকরি জাতীয়করণের দাবিতে জড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। অভিযোগ ওঠে গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে আনসার বাহিনী প্রতিবিপ্লবের চেষ্টা করে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার নিয়ন্ত্রণ থাকে আনসারের হাতে। তবে বিগত সময়ে তারা আওয়ামী লীগের সহযোগী হিসেবেই বেশি কাজ করছে। পরিবর্তিত পরিস্থিতিতে কতটুকু সংশোধন হলো তারা, কি পরিবর্তন আনলো নিজেদের মধ্যে, চলুন জেনে আসি। দাবি ওঠে এত অপরাধের সাথে জড়িত বাহিনীকে ঢেলে সাজানোর। পরিবর্তন করা হয় আনসার প্রধান। এরপর পার হয়েছে 3 মাসের বেশি সময়। কতটুকু ঢেলে সাজানো গেল আনসারকে? বিভ্রান্তির জালে আমাদের আনসারের সদস্যকে আর জড়াতে পারবে না, কারণ তারা জানে তাদের লক্ষ্য কি, তাদের মিশন কি, তাদের কার্যক্ষেত্রে তাদের ভূমিকা এবং সক্ষমতা কি। এরা এখন আগের চেয়ে বেশি সচেতন। তথ্য বলছে নবম জাতীয় সংসদ নির্বাচনে 4,23,156 জন আনসার মোতায়েন করা হয়েছিল।
তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা নেমে আসে অর্ধেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা 4.5 লাখের বেশি, আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 5,05,000-এর বেশি আনসার মোতায়েন করা হয়েছে দেশে। গণ অভ্যুত্থানের পর নতুন করে নির্বাচনমুখী যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে? যে সামনে নির্বাচনের একটা কার্যক্রমে আনসার সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে, তো সেই জায়গাটা আমরা যেন আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারি, তার জন্য আমরা আসলে ডাটাবেস তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা পরিচয়ের জন্য তার এনআইডি সহ তার আনসারের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের সার্টিফিকেশন সহ এগুলোর যাচাই বাছাই অলরেডি শুরু হয়ে গেছে। বাহিনীটিকে ঢেলে সাজানোর পাশাপাশি নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার কথা বলছে সমাজ বিশ্লেষকরা। আনসারের মধ্যে তাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমান বাস্তবতায় সুর বদল করে বর্তমান পরিস্থিতি বা সরকারের সাথে বা সামনের দিনে নির্বাচনে কারা আসতে পারে তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই মিশে যাওয়াটা কিন্তু আসলে নানা ধরনের অস্থিরতা বা ভয়ের জায়গাটা কিন্তু সবসময় সক্রিয় রাখে। আনসারের কাজের পরিধি বুঝতে পারলে শৃঙ্খলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে এই বাহিনী সহায়তা করতে পারবে বলে ধারণা আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতায় পাহাড় কেনার শখের কথা বলেছেন ঠিকই, পাহাড়কে ভালোবেসে, কিন্তু পাহাড় খেকোদের কারণে ক্ষতবিক্ষত হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই লাল মাটির পাহাড় কেটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ নানা স্থাপনা, যাতে পাহাড় পরিণত হচ্ছে সমতল ভূমিতে আর উজাড় হচ্ছে বনভূমি। কামরুল হাসানের ক্যামেরায় মাসুদ আলমের প্রতিবেদনে দেখবেন বাকিটা। 11 মাইল লম্বা ও 2 মাইল চড়া এই পাহাড় কেটে গেল 2 দশকে গড়ে উঠেছে কাশবন নামের পার্ক ও রিসোর্ট, ব্লু ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ড, ডাইনোসর পার্ক, ম্যাজিক প্যারাডাইজ। নির্মাণাধীন আছে আরও বেশ কিছু বিনোদন কেন্দ্র। এছাড়া এ পাহাড়ের টিলা কেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সিসিএন বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ফিজিক্যাল কলেজ সহ নির্মাণ হয়েছে সরকারি ও বেসরকারি নানা স্থাপনা। কুমিল্লা জেলার প্রায় 3000 একর এলাকা জুড়ে রয়েছে পাহাড়, যার মধ্যে লালমাই অন্যতম। পাহাড়টির অধিকাংশ জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় প্রয়োজনে অপ্রয়োজনে মাটি কেটে বনভূমি উজাড় করছেন স্থানীয়রা। আগামী 10-12 বছর পরে আমরা এই পাহাড় দেখতে পারবো না। বাড়ি ঘর হইতে আছে, প্রতিষ্ঠান হইতে আছে, দোকান পাট হইতে আছে, এগুলো মাইসের মাটি কাটে, কারণ ছাড়া কি আর করেন। দুর্বৃত্তরা আছে কিছু টাকার বিনিময়ে হারাসুপল হয়ে যায়। ইতিহাস ও প্রকৃতি রক্ষায় পাহাড় সংরক্ষণ জরুরি, তাই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। লালমাই ময়নামতির এই পাহাড় শ্রেণীকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের সচেতনতার দরকার রয়েছে। অপ্রয়োজনে এই অঞ্চলে কোনো ধরনের স্থাপত্য এগুলি না করা দরকার। পাশাপাশি এইখানে যারা বসবাস করছে তাদেরকে এটার ইম্পর্টেন্ট বোঝানো দরকার যে এই অঞ্চলটা কিন্তু একটা প্রাকৃতিক বায়োম। পরিবেশ অধিদপ্তর গত 1 বছর যাবৎ প্রায় 4টার মতো মামলা করছে, এনফোর্সমেন্ট মামলা করছে, জরিমানা করছে, এবং আমরা প্রতিনিয়ত এটা করে থাকি। পাহাড় ও বনভূমি বাঁচাতে ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। পাহাড় কাটার কোনো সুযোগই নেই। আপনি দেখেন এরকম করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান করতে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও তারা কাটছে, এবং এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আমরা এখানে কোথাও কাউরে কোনো ব্যক্তিকে ছাড় দেওয়ার পক্ষে না। পাহাড়গুলো আসলে ব্যক্তি পর্যায়ে কাটার চেয়ে প্রাতিষ্ঠানিকভাবে পাহাড় ধ্বংস বা পাহাড় কর্তন বেশি হচ্ছে। যেটা আমি বলতে চাই যে যখন কোনো প্রতিষ্ঠান করার জন্য জমি অধিগ্রহণ করা হবে, জমি নির্ধারণ করা হবে, তখন যেন আমরা পাহাড়ি জমি এবং বনভূমি বাদ দিয়ে আমরা সাইট সিলেকশন করি। পরিবেশবিদদের মতে এভাবে চলতে থাকলে আগামী 10 বছরের মধ্যে লালমাই পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পাহাড়ের বেশিরভাগ টিলা এরই মধ্যে সমতল ভূমিতে রূপ নিয়েছে। এটি সংরক্ষণ জরুরি, তাই লালমাই পাহাড় রক্ষায় সরকারের সঙ্গে এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দাদেরও। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দর্শক, একটা প্রশ্ন, শেষ কবে দোয়েল, কোয়েল, ঘুঘুকে আপনার বাড়ির আঙিনায় দেখেছেন? 3 দশকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পাখি কমেছে এই বাংলাদেশে। এর মধ্যে গত 9 বছরেই দেশে প্রায় 173 প্রজাতির পাখি বিলুপ্তির পথে।
বর্তমানে দেশে পাখির প্রজাতির সংখ্যা মাত্র 177। নরসিংদীর বনে বাদারে ঘুরে পাখিদের এই সব গল্প খুঁজে বেরিয়েছেন রকিবুল ইসলাম, যেখানে ছবি তুলেছেন কাউসার আহমেদ। একটি একা পাখি, সঙ্গহীন কিংবা নিঃসঙ্গ। নরসিংদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিছু পাখির ঝাঁক তাদের অস্তিত্ব জানান দিলেও ধোঁয়াটে শহরে ও শহুরে দেয়ালের কার্নিশে খুব একটা দেখা মেলে না কাঠঠোকরা, বুলবুলি, দোয়েল, শ্যামা ও ফিঙেসহ অন্যান্য পাখিদের। চড়ুই, ইষ্টিকুটুম কিংবা ডাহুকের বাসা খুঁজতে ঘুরে বেড়ানো শৈশব এখন ঘোলাটে স্মৃতির প্রচ্ছদ। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন পাখি নিয়ে সবশেষ জরিপ করে 2015 সালে। সে সময়ের জরিপে বাংলাদেশে 650 প্রজাতির পাখির অস্তিত্ব খুঁজে পায় সংস্থাটি। তবে বর্তমানে দেশের অভ্যন্তরে পাখি রয়েছে 477 প্রজাতির। বিশ্বে বর্তমানে 11,000 প্রজাতির পাখি রয়েছে। গবেষকদের তথ্য মতে বাংলাদেশে 301 প্রজাতির আবাসিক পাখি এবং 176 প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। গত 9 বছরে দেশে প্রায় 173 প্রজাতির পাখি বিলুপ্তির পথে। পাখি নিয়ে স্মৃতিকাতর হয়েই প্রশ্ন আসে, কেন কমছে পাখি? পোকামাকড় কমছে মানে পাখি কিন্তু কমছে। খাদ্য শিকড় একটা বিরাট একটা ঘাটতি হয়েছে। গ্রামাঞ্চলেও কোনো গাছপালা নাই, প্রাকৃতিক গাছ সব কেটে মানুষ নিজের কাঠ গাছ লাগাচ্ছে, যে গাছগুলো হয়তো ওই পাখির জন্য সুইটেবল না, উপযুক্ত না। তো ওই সমস্ত গাছপালা দিয়ে হয়তো মানুষের আর্থিক হয়তো ডেভেলপ হচ্ছে, বাট পাখির জন্য কিন্তু খাদ্য এবং বাসস্থানের বিরাট একটা সংকট তৈরি হচ্ছে। তো যেহেতু পাখির খাদ্যের সংকট হচ্ছে, তার বাসা বাঁধার সংকট হচ্ছে এবং তার বাসস্থান করার একটা সংকট হচ্ছে। ফ্যাক্টরি থেকে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। এই ধোঁয়াগুলো গাছের মধ্যে যখন এগুলো যায়, গাছের পাতা অথবা ডাল আঠালো হয়ে যায়, পোকামাকড় এগুলো থাকে না, পাখিরা খাবার খেতে পারে না। যেই জন্য পাখির বিলুপ্তিটা আমি এই হিসাবে দেখি আর কি। খাবারের একটা চরম সংকট দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। আর এই জলবায়ু পরিবর্তনটা মূলত ঘটতেছে আবহাওয়াগত সংকটের কারণে। পর্যাপ্ত বাসস্থান না থাকা, পতিত জমি, জলাধার ও বনাঞ্চল কমে যাওয়া, কৃষিকাজে বিষ ও রাসায়নিক ব্যবহার করা পাখি কমে যাওয়ার বিশেষ কিছু কারণ। নরসিংদীতে পাখি নিয়ে বর্তমানে কোনো কাজ হচ্ছে না। আমরা এরকম কোনো দিক নির্দেশনা বা বরাদ্দ পাইনি। তারপরও পাখি প্লাস বন্যপ্রাণী যেগুলি আমরা সংরক্ষণ করার জন্য কেউ যদি খাঁচা দিয়ে অথবা কোনো ফাঁদ পেতে ধরার চেষ্টা করে, তো তাহাকে আমরা আইনানুগ অ্যারেস্ট করি অথবা আইনানুগ ব্যবস্থা করার গ্রহণ করি। গবেষক ও পাখি বিশেষজ্ঞরা বলছেন, গত 30 বছরে দেশে পাখির সংখ্যা প্রায় 6 ভাগের 1 ভাগ কমেছে। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষদেরও এই বিষয়ে সচেতন হবার তাগিদ দিলেন তিনি। কোনো এলাকা শিল্পায়ন বেশি হবে, নগরায়ন বেশি হবে, হ্যাঁ একটা তখন গাছ কমে যাবে। গাছ কমে গেলেই আবার পাখির সংখ্যাগুলো কমে যায়। আবার কমে যায় বলতে পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। দেশে বর্তমানে বনভূমির পরিমাণ 25,75,000 হেক্টর। এই বিলুপ্ত প্রায় পাখি ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ জরুরি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। প্রকৃতিতে শীতের আমেজ, আর সেই আমেজ পড়েছে বাজারেও। কমেছে শীতকালীন সব সবজির দাম। আর এই সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ হোসেন। জিয়াদ, প্রথমে সবার আগে চলে যেতে চাই রাব্বি আপনার কাছে। রাব্বি, ছুটির দিন, আজকের এই দিনে সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন বাজারে? আর পাশাপাশি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেগুন, গাজর সহ অন্যান্য সবজি। তো কোন সবজির দাম কত, পাশাপাশি ক্রেতারা সন্তুষ্ট কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক, আজকে যেহেতু শুক্রবার, সপ্তাহের ছুটির দিনে সাধারণত বাজারে ক্রেতাদের সমাগম থাকে, কারণ সপ্তাহের প্রতিদিন অনেকেই বাজার করতে আসতে পারে না, যার কারণে শুক্রবারে তারা সময় করে সকালবেলা বাজারে চলে আসেন পুরো সপ্তাহের বাজার করার জন্য। তবে শীতের যেই সবজিগুলো আছে সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে, বাজারে সমাগম শুরু হয়েছে, যার কারণে শীতের সবজিগুলোর দাম কমতে শুরু করেছে। যদিও তুলনামূলক দাম যে হারে শীতকালীন সবজির দাম কমার কথা, সে হারে সবজির দাম কিন্তু কমছে না। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5 থেকে 10 টাকা করে
কমেছে সবজির দামে, আবার কিছু কিছু সবজির দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি দামে। আমি যদি কিছু কিছু সবজির দাম বলে থাকি, যে শীতকালীন যে সবজি ফুলকপি সেটি 40 থেকে 50 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি দরে, পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, ধনে পাতা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, সবচেয়ে কম এই ধনে পাতা বলা চলে। এবং তাদের এই যে এক থোকা ধনে পাতা বিক্রি হচ্ছে 10 টাকা করে। পাশাপাশি নতুন আলু আমরা দেখছি যে 90 টাকা থেকে শুরু করে 100 টাকা, 80 টাকা মান ভেদে, আকার ভেদে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি শসা বা ক্ষীরা যেই সবজি রয়েছে সেটি 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং কাঁচা মরিচ সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা দরে, যেটা একটু ভালো মানের সেটি 100 টাকা, আর একটু নিম্নমানের সেটি 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা করে বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। গাজরের দামটা কমেনি, কারণ গাজর এই সময় 40 থেকে 50 টাকা দাম থাকে শীতকালীন সময়ে, সেটি এখনও আসলে হাতের নাগালে আসেনি। তবে ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, তারা বলছেন যে শীতকালে আরও সবজির দামটা আরও কমলে তাদের হাতের নাগালে আসবে, এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ এখন বেশি থাকলেও নানা ধরনের জটিলতার কারণে, পরিবহন কষ্টের কারণে পরিবহন খরচ বেড়ে যায়, এছাড়া আরও কয়েক প্রকার কারণেই কিন্তু তারা বলছেন যে দামটা এখনও হাতের নাগালে আসেনি। তবে বিক্রেতা যারা আছেন, ক্রেতা যারা আছেন, তাদের মধ্যে দাম কষাকষির মাধ্যমে এই শুক্রবারের যে বাজার সেটি আসলে জমে উঠেছে, এবং সবজির দামটি আসলে হাতের নাগালে আসলে ক্রেতারা স্বস্তি পাবেন বলছেন ক্রেতারা। পাশাপাশি এখানে যারা যেহেতু সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, অনেকে আসলে পুরো সপ্তাহব্যাপী একসাথে বাজার করে যারা নিয়ে যান, বাজার করে তারা আসলে পুরো সপ্তাহের বাজারটাই কিনতে চান। তবে দাম যদি হাতের নাগালে থাকে, ক্রেতারা বাজারে এসে স্বস্তি পাবেন বলছেন আমাদেরকে ক্রেতারা, এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ ব্যবস্থা যদি আরেকটু ভালো হয় তাহলে তারাও আসলে ন্যায্য দাম পাবেন। এ ছিল ঢাকা থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের চট্টগ্রামে আমাদের সহকর্মী হোসাইন জিহাদের সাথে। জিহাদ, আমাদেরকে জানাবেন যে চট্টগ্রামে শীতের সবজির সরবরাহ কেমন, সেই বাজারগুলোতে দাম দর কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জিহাদ। রাব্বি, প্রকৃতিতে শীতের আমেজ, সেই আমেজ কিন্তু বাজারেও ছড়িয়েছে। বলা যায় শীতের কুয়াশার সাথে বাজারের যে সবজি, সেই সবজির সরবরাহও বাড়ছে, এবং শীতকালীন একেবারে ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্ষীরা থেকে শুরু করে সব ধরনের সবজির কিন্তু বাজারে ভরপুর বলা যায়। বিশেষ করে তাজা যে শাক, সেই শাক কিন্তু ভোক্তাদের হাতের নাগালে চলে এসেছে। তবে বাজারে যে হারে সরবরাহ বেড়েছে, দামের কথা যদি বলি, সে হারে আসলে খুব একটা দাম কমেনি, সেটি ভোক্তাদের মত। তারা আশা করছেন যে যেই ধরনের সরবরাহ, সেই সরবরাহ অনুসারে হয়তো সবজির দাম আরও কম আশা করছেন তারা। তবে এরই মধ্যে এর আগে 1 মাস আগেও যে বাজারে উত্তাপ ছিল, সবজি, শাক কিংবা ডিম থেকে মুরগি, সব জায়গায় সেই উত্তাপ, কিন্তু দামের যে উত্তাপ সেটি কমে এসেছে। আমরা দেখছি যে এখন বাজারে আগে যেখানে লাউ কেজি দরে বিক্রি হতো, এখন কিন্তু লাউ প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকা পিস লাউ বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, 40 থেকে 50 টাকা কেজি। ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, বাঁধাকপিও 40 থেকে 50 টাকা। মূলা সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে, কেজি মাত্র 20 টাকায় মূলা বিক্রি করছেন এই মুহূর্তে বিক্রেতারা। শিম এসেছে নতুন শিম বাজারে, শিম বিক্রি হচ্ছে কেজি 60 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে যে দেশি টমেটো, যেগুলো চট্টগ্রামের আশেপাশের উপজেলা থেকে আসে, সেই টমেটোগুলো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। আর ভারতীয় যে টমেটো, সেই টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। শিমের বিচি এসেছে বাজারে, তবে দাম খানিকটা বেশি। শিমের বিচি 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর 220 টাকা কেজিতে শিমের বিচি বিক্রি হচ্ছে। পাশাপাশি এই সবজি আসার সাথে সাথে কিন্তু বাজার যে ডিম থেকে শুরু করে মুরগি, মাছ, সব কিছুর দামই কিন্তু কমে এসেছে। আর এর সাথে শুরু করে বাজারে যে সামুদ্রিক মাছের যে সরবরাহ, সমুদ্রে মাছ ধরা শুরু হওয়ায় সামুদ্রিক মাছের যে সরবরাহ পুরো চট্টগ্রাম উপকূলে, সেই সরবরাহ বাড়ায়। মিঠা পানির মাছের দামও কিন্তু বাজারে এখন কমতির দিকে, প্রতি কেজিতে অন্তত 10 থেকে 20 টাকা কমেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ। ঢাকা ও চট্টগ্রাম থেকে আজকের ছুটির দিনের বাজারে সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা। পর্যটন মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকের সমাগম বেড়েছে সাগরকন্যা কুয়াকাটায়। এতে বাণিজ্যিকভাবে গতিশীল হয়েছে কুয়াকাটা পর্যটন নগরী। বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কুয়াকাটাতে আপনি তো আছেন, তো কুয়াকাটা ভ্রমণে পর্যটকদের মূল আকর্ষণ কি দেখতে পাচ্ছেন, আর সাপ্তাহিক ছুটির দিনে স্থানীয় হোটেল মোটেলগুলোতে বুকিংয়ের হারই বা কেমন?
অনেক আপনি জানেন যে দেশের যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পর্যটকের ঢল নামে প্রতি সপ্তাহে। এখানকার যে পদ্মা সেতু, বাংলাদেশের যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক, দেশি বিদেশি পর্যটকের ঢল শুরু হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে আপনি সূর্য উদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং এখানে যে ২৫০ বছর আগে যে আরাকান রাজ্য থেকে যে রাখাইন সম্প্রদায়ের লোকজন এখানে এসেছে, তারা এখানে এসে বসতি স্থাপন করেছেন এবং তাদের জীবন জীবিকা এবং তাদের যে ধর্মীয় উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে দেখার অনেক আগ্রহ রয়েছে পর্যটকদের। এছাড়া এইখানকার যে বনানী রয়েছে, সে সকল বনানীতেও পর্যটকরা বিচরণ করছে। এই মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেংরাগিরি বন, ফাত্রার বন, একই সঙ্গে যে গঙ্গামতি কাউয়া চর এবং এখানকার যে গভীর সমুদ্রে জেগে ওঠা চর বিজয়, সেখানেও কিন্তু এখন এই শুষ্ক মৌসুমে পর্যটকরা দল বেঁধে ছুটছেন স্পিডবোট সহ ট্রলার যোগে। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে যে এই শুষ্ক মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও তারাও কিন্তু এখানে আসেন পিকনিক পার্টি উদযাপনের জন্য এবং শিক্ষা সফরেও এখানে আসেন। তো এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা হচ্ছে দেশি বিদেশি পর্যটকদের মূল আকর্ষণের জায়গা হয়ে আছে এই কুয়াকাটা। সেজন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাগরকন্যা কুয়াকাটাও বলা হয়, কারণ এখানকার যে সমুদ্র সৈকতের যে 18 কিলোমিটার সৈকতের কোথাও কিন্তু চোরাবালির অস্তিত্ব নেই। সে কারণেই কিন্তু এখানে নির্বিঘ্নে শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের পর্যটক তারা বিচরণ করছে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এখানকার যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং মহিপুর থানা পুলিশ রয়েছে, তারা একাধিক টিমে পোশাক এবং সাদা পোশাকধারী তারা টহল অব্যাহত রেখেছেন এবং এখানকার পর্যটকদের সেবা নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছে। এখানকার যে কুয়াকাটা যে পৌর কর্তৃপক্ষ, তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক 14তম বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রজাপতি মেলা। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও প্রজাপতি দেখতে এসেছে অসংখ্য দর্শনার্থী। এ নিয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবে যে মেলায় কত রকম প্রজাপতির দেখা মিলছে, আর পাশাপাশি আয়োজকরাই বা এই আয়োজনকে ঘিরে কি বলছেন? অনেক উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান হলের সামনে মূলত অনুষ্ঠিত হতে যাচ্ছে 14তম প্রজাপতি মেলা। 2010 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেনের নেতৃত্বে মূলত এই প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এবং এবছরও কিন্তু ব্যতিক্রম ঘটেনি। সকাল থেকে কিন্তু এখানে প্রজাপতি মেলায় সাভার সহ এর আশপাশ অঞ্চলের মানুষ কিন্তু এই প্রজাপতি মেলায় এসে ভিড় করেছেন। নগর জীবনে কিন্তু আজকাল প্রজাপতির একেবারেই দেখা মেলে না, এমনটি কিন্তু বলা যায়। তাই স্বচক্ষে প্রজাপতি দেখার জন্য কিন্তু এইখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রজাপতি মেলায় কিন্তু অনেকেই এসছেন, শিশুদেরকে নিয়ে এসছেন, তরুণরা এসছেন, আবার বয়স্ক বাবারাও কিন্তু তার সন্তানকে দেখে সাথে করে নিয়ে এসছেন প্রজাপতির সাথে পরিচয় করে দিতে। তবে আজকে আমরা কথা বলেছি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন, আজকে এই মেলার যিনি আয়োজক, তিনি বলছিলেন যে এই ক্যাম্পাসে 110 প্রজাপতির দেখা মিললেও বর্তমানে কিন্তু সে সংখ্যা নেমে এসেছে অর্ধেকে, মানে 55 থেকে 60 প্রজাতির প্রজাপতি কিন্তু এখন দেখা যায় এবং এগুলোর জন্য মূলত অপরিকল্পিত যে উন্নয়ন রয়েছে, যত্রতত্র ভবন নির্মাণ এবং এখানকার ঝোপঝাড় কেটে ফেলা এবং গাছগাছালি কমে যাওয়া হচ্ছে মূল কারণ, যেসব কারণে কিন্তু প্রজাপতি কমে যাচ্ছে এবং প্রজাপতি কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় অন্যতম একটি নিয়ামক এমন কথাই কিন্তু বলছেন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে করলে কিন্তু এই যে পতঙ্গটি রয়েছে প্রজাপতি, সেটিকে রক্ষার কিন্তু বিকল্প নেই এমন কথাই কিন্তু বলছেন। আমি যেমনটি বলছিলাম, প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা মূলত 14 বছর যাবৎ কিন্তু এই মেলার আয়োজন করে এসছে এবং এবারও কিন্তু এরকম আয়োজন হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন
তিনি কিন্তু এই মেলার উদ্বোধন করেছেন এবং এছাড়াও কিন্তু প্রবিসি রয়েছে ছিলেন, এখনো উপস্থিত আছেন। মেলার উদ্বোধনের কার্যক্রম কিন্তু চলছে এবং মেলা উপলক্ষে কিন্তু ছবি আঁকা, প্রজাপতির ছবি আঁকা এবং প্রজাপতি প্রকৃতিতে কিভাবে ভারসাম্য রক্ষা করে সেসব বিষয়ে কিন্তু বোঝানো এবং জানানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই মেলায় কিন্তু আমরা দেখেছি উপচে পড়া ভোর, যেমনটি বলছিলাম যে নগর জীবনে আসলে প্রজাপতির দেখা কিন্তু একেবারেই মেলে না, তাই বাস্তব প্রজাপতি দেখার জন্য কিন্তু শিশুরা এবং তাদের অভিভাবকদের সাথে কিন্তু এসছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু চমৎকারভাবে এই মেলাকে উপভোগ করছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রজাপতি মেলা নিয়ে আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। দর্শক, প্রিয়তমার খোপা বা শ্রদ্ধা ভরে স্মরণ, ফুল সার্বজনীন। এই ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে এখন ব্যাপক কর্মব্যস্ততা। সামনে ফুল বিক্রির মৌসুম, বৃষ্টির কারণে 1 মাস পিছিয়ে গেলেও বিজয় দিবসকে সামনে রেখে ফুলের চারা গাছ রোপণ ও পরিচর্যার জন্য দিন-রাত পরিশ্রম করছেন চাষিরা। এবারে ফুলকে কেন্দ্র করে 500 কোটি টাকা বাণিজ্যের আশা তাদের। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। রং বেরঙের ফুলের রাজ্য যশোরের গদখালি। এখানকার ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য অনাবিল প্রশান্তি আনে সবার মনে। বছর জুড়ে ফুলের চাষ হলেও ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মূল মৌসুম। এই 5 মাসে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে চলে ফুলের চাষ। বিশেষ দিবসের প্রায় 70% ফুলের যোগান হয় গদখালি থেকে, তাই সেই চাহিদা মেটাতেই এখন সব তোড়জোড়। সকাল গড়িয়ে সন্ধ্যা সব সময় মাঠে কৃষকের পরিচর্যা। সবথেকে বেশি চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা ফুলের। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা ফুলগুলো বাণিজ্যিকভাবে চাষ করি। আমরা পানি টানা শেষ, এখন শুধু 1 টাকা পানি টানি দিতে হবে, শুধু শেষ। গোটা ফেব্রুয়ারি জানুয়ারি মাসটায় ফুলের দাম থাকে। রজনী 10 টাকা 12 টাকা, গোলাপ 4 টাকা 5 টাকা, ভালোটা 8 টাকা পর্যন্ত যায়। বাজারে ভালো দাম পেলে আমরা লাভবান হব। গদখালির ফুল চাষী মঞ্জুরুল আলম আগে গোলাপ, রজনীগন্ধা ফুল চাষ করলেও গত 3 বছর ধরে চাষ করছেন জারবেরা ফুলের। বলেন এই মৌসুমে 2 বিঘা জমিতে জারবেরা ফুল চাষে খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা। যে আবহাওয়া যাচ্ছে, এরকম আবহাওয়া বা এই যে বাজার ব্যবস্থা যতটুকু আছে, এরকম অবস্থা যদি থাকে, ঠিকঠাক থাকে, তো আমি মনে করছি এবার বছর আমি 7-8 লাখ টাকার ফুল ইনশাল্লাহ আমার এই দুটো বাগান থেকে আমি বিক্রি করতে পারবো। এখন থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত 1-1.5 লাখ টাকা আমার একটা বিক্রির একটা টার্গেট আছে। এবছর ফুলের উৎপাদন একেবারে যে খারাপ তা না, মোটামুটি ভালো অবস্থানে আছে। পিছনে আমরা একটু ভুঁইকটা পরিচর্যা করতে আমাদের একটু সময় লেগেছে। এখানে যে কোপ দেওয়া হয়েছে, খোলের কোপ, বড় খোলের কোপ দিয়ে এখন সার দিতে হবে, সার দিয়ে আবার খোয়াতে হবে। ফুল ব্যবসায়ী নেতারা বলছেন জাতীয় কয়েকটি দিবস সামনে রেখে চলতি বছর 5 কোটি টাকার বাণিজ্য হবে শুধুমাত্র গদখালি থেকে। এছাড়া এবছর বৃষ্টিতে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভালো দাম পেলে তা কাটিয়ে উঠতে পারবেন বলেও জানান তারা। ফুল নষ্ট হয়েছে, এই জন্য আমরা আশাকাঙ্ক্ষা করছি যে আসলে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা। তবে বাজার যদি ভালো থাকে, মূল্য যদি ভালো পায়, তবে আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় এই অঞ্চল থেকে ফুল বিক্রি করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগ বলছে ফুল থেকে সুগন্ধি ও সুগন্ধি তেল উৎপাদন করার বিষয়ে চাষিদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। এছাড়া চাষিদের উৎপাদিত ফুল পরিবহন ও সংরক্ষণে যাতে বেগ পেতে না হয় সে বিষয়েও লক্ষ্য রাখার কথা বলছে কৃষি কর্মকর্তারা। বিভিন্নভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছি আমরা কিভাবে আরও বেশি পরিমাণ জমিতে এই ফুল আবাদ করতে পারি। আরও বেশি পরিমাণ কৃষক যদি এই ফুল চাষে আগ্রহী হন, তাদের জীবন জীবিকা নির্বাহ হবে এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। এই অঞ্চলে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয় 641 হেক্টর জমিতে। এখন যশোর। 2027 সালে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান 2025 সালের বাজেট প্রণয়ন করাই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। ফলে শীঘ্রই ঘোষণা করা হবে নতুন প্রধানমন্ত্রীর নাম। প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের সরকার পতনের জন্য কট্টর ডান ও বামপন্থী দলগুলোকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
৪৪ বছর পর সামরিক আইন জারি করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে দ্রুত বরখাস্তের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল পিপিপির প্রধান। তবে অভিশংসন প্রস্তাবে দলের আইন প্রণেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দিবেন কি না সে বিষয়ে স্পষ্ট করেননি হান ডং হুন। এদিকে প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায়। এদিকে তৃতীয় দিনের মতো কোরিয়ার সড়ক সাধারণ মানুষের দখলে। দর্শক, বিশ্বের সবচেয়ে খারাপ পরিষেবার তালিকায় স্থান পেয়েছে ভারতের ইন্ডিগো। গোটা বিশ্বের বিমান সংস্থাগুলোর মান নিয়ে এয়ার হেল্প নামের একটি সংস্থার সমীক্ষায় দেখা গেছে এই তথ্য। সমীক্ষায় মাঝামাঝি অবস্থানে রয়েছে এয়ার ইন্ডিয়া। এদিকে এই সমীক্ষার পর ভারতের বৃহত্তম ইন্ডিগোর ব্যবসায় মন্দার ধাক্কা লাগার শঙ্কা বাড়ছে, যদিও এই সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিগো। দর্শক, কুমিল্লায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে কথা বলছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন। আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল। মঈন ফখরুদ্দিনের 2 বছর, পরবর্তী স্বৈর শাসনের আরো 15.5 বছর। এই 17.5 বছর জাতির জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরে আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল। নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল। কিছু লাশ তারা গোপন করে ফেলল। রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। দুইটা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না। কারণ সরসায় যদি বুথ থাকে, বুথ ছাড়াবে কে? কুমিল্লায় জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন থেকে কথা বলছিলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ অনেকের পরিচয় মেলেনি আজও। 127টি কবরের মরদেহ শনাক্তে আদালতের নির্দেশের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভোট কারচুপি ও ছাত্র আন্দোলনে হত্যায় অভিযুক্ত আনসার বাহিনী ঢেলে সাজানোর চেষ্টা, নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেওয়ার তাগিদ। কুমিল্লার লালমাই পাহাড় কেটে তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। 10 বছরের মধ্যে অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কা। এবং জলাধার বনাঞ্চলের অভাব সহ নানা কারণে কমছে পাখির সংখ্যা। বিলুপ্ত অনেক প্রজাতি, জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হওয়ার তাগিদ। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।